হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি। আর আজকে ভিডিওটি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের এখানে বৃহস্পতিবারে শবে বরাত ছিল। তো সকালে ভিডিওটা করা ছিল। হালুয়া বানাচ্ছি। ইচ্ছে ছিল বেশ মানে ২-৩ আইটেমের হালুয়া বানাবো, সবসময় আমি বানাই। তো এবার নিয়ে আসছি সব কিছু। তো বাচ্চারা বলতেছে যে বুটের হালুয়া খাবে না। তো কী আর করার, সুজির হালুয়াই বানাচ্ছি। আর সুজির হালুয়াটা এখানে আমি প্রথমে সুজিটা ভালো করে ঘিয়ে ভেজে নিয়েছি। তারপর সুজিটার মধ্যে আমি দুধ আর আপনার চিনি এগুলো সব কিছু অ্যাড করে হালুয়াটা বানাচ্ছি। তো সুজির হালুয়া আসলে প্রায়ই বানানো হয় সকালে। অনেক সময় পরোটা দিয়ে খেতে কিন্তু সুজির হালুয়াটা খুব মজা লাগে। তো যাই হোক, সকালে হালুয়া আর পরোটা দিয়ে নাস্তা করছিলাম। হালুয়াটা খুবই মজা হয়েছে। আর যেহেতু এখানে আমি বেশ অনেকগুলো ঘি দিয়ে সুজিটা প্রথমে ভেজে নিয়েছি। তেল ইউজ করি নাই, ঘি দিয়ে হালুয়াটা বানানো হয়েছে। তো আসলে এক সময় কি সবসময়ই শবে বরাত করে আসছি। ইনশাল্লাহ আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ সবসময় শবে বরাত করে আসছি, করে যাব। তো এখন অনেকেই অনেক ধরনের কথা বলেন যে শবে বরাত বলতে আসলে কিছু নেই। তো আসলে এটা যার যার ব্যাপার। কেউ এই জিনিসটা যদি মনে করেন যে না, শবে বরাতে নামাজ পড়া যাবে না, রোজা রাখা যাবে না, তো সেটা আপনাদের ব্যাপার। তো যারা করে আসছে জ্ঞান হওয়ার পর থেকে, তারা আসলে এটা কখনই ছাড়বেন না ইনশাল্লাহ। তো যাই হোক, আপনাদের ভাইয়া অনেকগুলো মিষ্টি নিয়ে আসছিল। মিষ্টি বলতে আসলে মিষ্টি ঘরের কেউ খেতে চায় না। তো এই যে দেখেন, একটা পিস কেউ খেতে চাচ্ছে না। এটাকে অর্ধেক করে তারপর খাওয়া হইতেছে। তো এই যে চলুন, আমি টুকটাক বাজার করে নিয়ে আসছি, সেটা একটু শেয়ার করি। তো ভিডিওটা করা ছিল আমার শুক্রবারে। আসলে এর মধ্যে ভিডিও আর আমার দেওয়া হয়নি। তো দেখেন কি কি টুকটাক নিয়ে আসলাম। অনেকেই কিন্তু চাষের মাছ কোনটা আর খাল বিলের মাছ কোনটা অনেকেই চিনেন না। তো আমি আসলে যে মাছগুলো নিয়ে আসছি সেগুলো আসলে চাষের না, এজন্যই নিয়ে আসা। এই যে ছোট কই, তারপরে যে পাবদা, তো আসলে বাজার করতে গিয়ে আর আমি ভিডিও করতে পারি নাই, কারণ তাড়াহুড়ো করে চলে আসছি। কারণ স্নেহামণির স্কুলের ছুটির টাইম হয়ে গেছে, যার কারণে তাড়াহুড়ো করে চলে আসছি বাসায়। আর এই যে এখানে শাক, একদম ফ্রেশ পালং শাক। ডাটা, এই যে ডাটা, এই ছোট ডাটাগুলো 2 পাউন্ড নিছে। বাংলাদেশি টাকায় মেবি
এখানে 250 অথবা 300 টাকা। তো মনে হয় না এই ডাটা কেউ পয়সা দিয়ে কিনে খাবে। দেখেন কি অবস্থা হয়ে গেছে। তারপরও 2 পাউন্ড করে ইচ। তো কি বলবো, আসলে সবজি, বাংলাদেশি সবজি অনেক দাম। এই যে এখানে ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা দুইটা নিছি। ধনিয়া পাতাটা আমার একটু লাগে বেশি। তারপরে যে কাঁচামরিচ, কাঁচামরিচটা বেশি একটা ফ্রেশ পাইলাম না। তো এই আর এখানে মোগলাই কিনে নিয়ে আসছে, জানি না কেমন হবে। আমি সবসময় মোগলাই বাসায় বানাই, তো আজকে রেডিমেড নিয়ে আসলাম 3 প্যাকেট। জানি না কেমন লাগবে খেতে। এই যে মোগলাই, আর নিয়ে আসছি এখানে কিছু মশলা আছে, বুটের ডাল, এই টুকটাক নিয়ে আসলাম। তো রান্না বসাই দিব, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। তো ঠিক আছে, কি রান্না করি সেটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব আজকে। তো মোগলাই এখন ভাজবো, দেখি কেমন লাগে খেতে। রেডিমেড মোগলাই পরোটা, একটা প্যাকেটে 2টা থাকে। মোগলাই পরোটা ভাজার সময় তেলটা খুবই খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি গরম না হয়ে যায়। তাতে করে আপনার পরোটা উপরে ভাজা বেশি হয়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচাই রয়ে যাবে। তো একদম ডিম আছে প্রথমে মোগলাই পরোটাটা ভাজতে হবে, তাহলে ভেতরটা ভালো করে আর কি ভাজা হবে। আসলে আমি ফ্রোজেন মোগলাই পরোটা কখনই নিয়ে আসিনি, আজকেই প্রথম ভাজলাম। তো খেয়ে বোঝা যাবে যে স্বাদ কেমন। এই যে পরোটাগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছেন খুবই ডিম আছে, ভেজে নিচ্ছি। তো আসলে আমি মনে করি ঘরে ফ্রেশ বানানোই ভালো মোগলাই পরোটাটা, কারণ ঘরে বানালে ডিমের পরিমাণটা একটু বেশি দেই আমরা। আর এখানে আমি ডিমের থেকে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেখলাম। তো আসলে আমার কাছে ভালো লাগে নাই, আমার কাছে মনে হয়েছে যে পেঁয়াজটা বেশি দিয়ে ফেলেছে। আর ঘরে অনেক সময় দেখা গেছে আমরা বিশেষ করে একটু যদি কিমা দিয়ে যদি মোগলাইটা বানানো যায় তাহলে কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করে। তো এই তো আমি কেটে নিয়েছি, কিন্তু আসলে সবাইকে ডাকতেছি, কেউ আসতেছে না খাইতে। তো আমি ট্রাই করতেছি কেমন লাগে। তো আসলে আমার কাছে কেমন লেগেছে, আমার কাছে আসলে ভালো লাগে নাই। আমার কাছে আমি কোনো মজাই পাইনি, কারণ ভিতরে এত পরিমাণ পেঁয়াজ ছিল যে ডিম আমি আর খুঁজে পাইনি, শুধু মুখে পেঁয়াজই লাগতেছে। তো যাই হোক, নিয়ে আসছি, দেখলাম কেমন লাগে। আর খাওয়া দাওয়া করে পেট শান্তি করে তারপর রান্নার আয়োজনে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি ডাঁটাগুলো একদমই বাংলাদেশি স্টাইলের বটি দিয়ে ডাঁটাগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। আর ডাঁটা আসলে ছুরি দিয়ে কাটলে ভালো হয় না, ডাঁটা আসলে বটি দিয়ে কাটলেই ডাঁটা খুব সুন্দর হয়।
তো এই বটিটা নিয়ে আসছিলাম বেশ অনেক বছর আগে। বটিটা খুব যত্ন করে রেখেছি। প্রায়ই আমি বটি দিয়ে ডাঁটা কাটি। ডাঁটাগুলো আসলে বটি দিয়ে কাটলেই খুব ভালো হয়। তো যাই হোক, এখানে আমি মাছ ভেজে নিচ্ছি। মাছটা ভালো করে লবণ দিয়ে ধুয়ে তারপর উলটপালট করে ভেজে নিচ্ছি। আর আসলে এই মাছ, বিশেষ করে এই দেশি কই মাছ দেখলেই আমার শাশুড়ির কথা আমার ভীষণ মনে পড়ে। কারণ আমার শাশুড়ি দেশি কই মাছ অনেক পছন্দ করে। শুধু কই মাছ না, দেশি সব ধরনের মাছই পছন্দ করে। বিশেষ করে ছোট ছোট মাছ, যেমন কই মাছ, তারপর আপনার শিং মাছ, আছে এরকম অনেকগুলো, মানে দেশি মাছ এগুলো খুব পছন্দ করে। তো আসলে এখন তো বাংলাদেশে দেখা গেছে সব কিছুই চাষের হয়। তো চাষের মাছ তো আসলে মজা না, হয়তো বা মাছের মধ্যে মানে প্রচুর পরিমাণ মাংস পাওয়া যায়, কিন্তু আসলে যারা মানে মাছ খেতে ভালোবাসেন তারা কিন্তু জানেন যে দেশি মাছের স্বাদ কেমন। তো এখানে আমি এই যে মাছগুলো ভেজে তারপর এখন মানে মাছের তেলেই আমি মানে মশলাটা কষিয়ে নিব। তো এখানে আমি ভালো করে এখানে পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ, সামান্য একটু জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়েছি। তারপর আমি এই যে ডাঁটাগুলো দিয়ে দিলাম। তো ডাঁটাগুলো আমি আসলে আলুর আগে দিয়েছি, কারণ ডাঁটাগুলো একদম ফ্রেশ ছিল না। যদি ফ্রেশ থাকতো তাহলে ডাঁটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় নেয় না। তো যেহেতু ডাঁটাগুলো হয়তো বা 2-3 দিন আগের হয়তো বা ছিল, তো এর জন্য আমি ডাঁটাগুলো একটু ভালো করে আগে কষিয়ে নিয়েছি। তারপরে আলু দিয়ে এখন পরিমাণ মতো আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো তরকারিটা একটু মাখা মাখা, মানে একটু ঝোল থাকবে, একদম শুকায় ফেলবো না। তারপর আমি মানে একটা যখন বলক চলে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। তো এই তো মাছগুলো এখন দিয়ে দিলাম। এই তো মাছগুলো আগেই ভাজা ছিল। তো যখন তরকারিটা মানে বলক চলে আসছে তখন মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ 5 মিনিটের মতো রেখে তারপর আমি যে ধনিয়া পাতা দিয়ে দিব। তো আসলে বিদেশের বাড়িতে এই ধরনের তরকারি শুধু যে আমি পছন্দ করি তা না, প্রতিটা বাঙালি পরিবারই আসলে বাংলাদেশি এই ধরনের তরকারি হলে আমাদের কাছে ভীষণ ভালো লাগে, ভীষণ মানে পছন্দ করে আমরা খাই। বাংলাদেশের মানুষও মনে হয় না এত পছন্দ করেন। এখনকার যুগের মানুষরা তো ফাস্টফুড, চাইনিজ হলেই ভীষণ খুশি। মানে বাংলাদেশি খাবার থেকে আমি মনে করি তারা এখন ফাস্টফুড, চাইনিজ দেখলেই হয়তো মহাখুশি হয়। কিন্তু আমাদের কাছে আসলে এরকম দেশীয় তরকারি, শাক, ভর্তা এগুলো হলে আমাদের খুব ভালো লাগে। রান্না করতে যেমন পছন্দ করি, তেমন খেতেও অনেক পছন্দ করি। তো হয়তোবা বাংলাদেশে যদি থাকতাম তাহলে হয়তোবা আমিও হয়তোবা ফাস্টফুড আর চাইনিজের প্রতি দৌড়াতাম। বাংলাদেশি খাবার তেমন একটা খেতাম না। তো বিদেশে আছি বলি হয়তোবা বাংলাদেশের এই ধরনের তরকারি, এই ধরনের শাক সবজি অনেক পছন্দ করি, অনেক মিস করি। তো এত শখের ডাঁটা এনেছি, আর ডাঁটা শাক কি আর ফালাই দিব? তা তো হতে পারে না। তো শাকগুলো খুব সুন্দর করে পেঁয়াজ, রসুন, মরিচ বেশ ঝাল ঝাল করে শাকটা সুন্দর করে রান্না করেছি। আর এখানে এই যে আপনাদের ভাইয়া খেতে বসে যাবে, তার জন্য তরকারি বেড়ে নিচ্ছি। তো আমি আসলে এখন খাবো না, কারণ ওই যে রান্না করার আগে মোগলাই পরোটা খেয়েছি, তো পেট কিন্তু ভরাই আছে। তো আপনাদের ভাইয়াকে খাবারটা দিয়ে আমি আবার ঘরের টুকটাক কাজ টাজ এগুলো আছে এগুলো সেরে নিব। তো তরকারিটা মাশাআল্লাহ খুবই খুবই সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আর
কি বলবো, আসলে বলার কিছু নেই। যারা এই ধরনের তরকারি যারা পছন্দ করেন তারা অবশ্যই জানেন যে আসলে এই তরকারিগুলো খেতে কত মজা লাগে। তো আপনাদের ভাইয়া এখন খেতে বসে যাবে। আর বাচ্চাদের কথা মাথায় রেখে কিন্তু আবার আবার ভাইবেন না যে আমি আমার চিন্তা করি, বাচ্চাদের চিন্তা করি না। বাচ্চাদের জন্য কিন্তু আমি রান্না করি। আসলে সব রান্না তো আর আমি দেখাই না, বাচ্চাদের জন্য কিন্তু আমি রান্না করেছি। তো এই তো আমিও খেতে বসে গেছি। এখন প্রায় ৫টা ৫:৩০টার মতো বাজে। তো খেতে বসে গেলাম। আর ফেলে দেওয়া শাক দেখেন কত মজা করে শাকগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল না, তারপরেও আমি এই ফেলে দেওয়া শাক কত মজা করে রান্না করলাম। বেশি করে রসুন, পেঁয়াজ, মরিচ দিয়ে খুব মজা করে শাকটা রান্না করেছি। আর বাংলাদেশে যদি থাকতাম তাহলে হয়তো বা এই শাকগুলো কখনই রান্না করতাম না, কারণ এত সুন্দর সুন্দর শাক থাকতে আর এই ডাঁটা শাক রান্না করব সেটা তো আসলে মানে প্রশ্নই ওঠে না। ডাঁটা শাক আমরা খাইতাম, অবশ্যই খাইতাম, তবে ছোট ছোট লাল শাকের সাইজের যখন থাকতো তখন শাকগুলো রান্না করতাম। আর বড় বড় ডাঁটা যখন নিয়ে আসতো এই পাতাগুলো রান্না করে খাইতাম না, সত্য কথা যেটা। কিন্তু বিদেশের বাড়িতে নাইমা মারতে কানা মামাও ভালো একটা কথা আছে না, ফেলে দেওয়া শাকও ইচ্ছে থাকলে আর রান্না করা জানা থাকলে সেটা কিন্তু খুবই অমৃত করে খাওয়া যায়। যেমনটা আমি খুবই মজা করে খাইতেছি আলহামদুলিল্লাহ। আপনাদের ভাইয়া শাক খায় নাই, আমি আমি খাইতেছি। আপনাদের ভাইয়া বলতেছে যে না আমি খাবো না। তো যাই হোক, এতটা ভাবি নাই যে মজা হবে। খাওয়ার পর বুঝতে পারলাম যে না, খুবই মজা ডাঁটা শাক, হোক ছোট অথবা বড়। তো এখন শাক খাওয়া হয়ে গেছে, এখন আমার পছন্দের ডাঁটার তরকারি নিব। আর বেশি একটা আসলে ভাত কিন্তু নিইনি, পেট ওই যে বললাম যে মোগলাই খেয়ে পেট ভরা ছিল। তো আমরা কিন্তু আসলে তরকারিটা একটু বেশি খাই। আসলে অনেকে আছেন যে মানে মানে মাখা মাখা মানে একটা আছে না যে তরকারি কম নেয় ভাতটা একটু বেশি নেয়, তারপর খেতে পছন্দ করেন। কিন্তু আসলে আমরা আসলে তরকারির পরিমাণটা ভাতের চেয়ে তরকারিটা একটু বেশিই খাই, শুকনা শুকনা আসলে খেতে পারি না। তো যাই হোক, যে যেভাবে খেয়ে মজা পায় সেভাবেই খায়। তো আমি এখন তরকারি দিয়ে ভাতটা খাবো। আসলে সবাই কিন্তু খায়, কিন্তু যারা খাওয়ার ভিডিও করে অনেকে হয়তো বা ভাবেন যে খুব খুব খাই, অথবা এই যে দেখেন এই যে মেয়েদের জন্য কিন্তু এই যে রোস্ট করেছি সেটা কিন্তু রান্না আমি দেখাই নাই। তো মাছ মেয়েরা তো খাবে না, যার কারণে কিন্তু বাচ্চাদের কথা ভেবে কিন্তু আবার ওদের জন্য কিছু না কিছু আমার রান্না করতে হয়। সব রান্না তো আসলে দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে। যাই হোক, যে কথাটা বলতে নিয়েছিলাম যে আমরা ভিডিও করি বলে আপনারা দেখতে পারেন যে আমরা কী খাইতেছি, অথবা অনেকে ভাবেন যে এই মহিলা তো প্রচুর খায়, সেটাও ভাবতে পারেন। আসলে সবাই কিন্তু খায়, তো সবাই তো আর ভিডিও করেন না, যার কারণে সবাই দেখতে পারেন না। তো আমরা যারা খাওয়ার ভিডিও করি এই ভিডিওগুলো দেখে অনেকে ভাবেন যে প্রচুর খাই, অথবা ভালোই তো রান্না করে খাইতেছি। ভালো রান্না কে না করে, সবাই কিন্তু করে, সবাই কিন্তু খায়, পেট ভরেই খায়। কিন্তু আসলে কীভাবে বোঝাবো, যারা বলেন যে প্রতিদিন ভালো ভালো রান্না করে খাই, তো আলহামদুলিল্লাহ হ্যাঁ, প্রতিদিন ভালো রান্না আল্লাহর রহমতে ভালোই রান্না করে খাই। তো দোয়া করি যেন
আপনারাও ভালো রান্না করে খেতে পারেন এবং মজার মজার রান্না করে পরিবারের সবাইকে নিয়ে খেতে পারেন, সেই দোয়াই করি। তো যাই হোক, তরকারি তো খুবই স্বাদ হয়েছে, সেটা আসলে নিজে রান্না করেছি বলে বলছি না, খুব মজা হয়েছে তরকারি। তো আজকে ভিডিও তো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক দিতে কেউ ভুলে যাবেন না। একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন, কারণ আপনাদের এই লাইকগুলো দেখলে কি বলবো, ভীষণ ভালো লাগে। মনে হয় যে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে বলেই আপনারা আমার ভিডিওতে লাইক দিয়েছেন। অনেকে হয়তো বা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান। আর কমেন্টস করে অবশ্যই জানাবেন রান্না কেমন হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।